Hello learners, welcome to Pallavi's English classroom. Today is the last class of our rhetoric series, and in today's class we will discuss about figures based on construction. আজকের ক্লাসে আমরা যে ফিগারটা নিয়ে আলোচনা করব সেই ফিগারগুলোর মধ্যে বেশ কিছু ইম্পর্টেন্ট ফিগার যেমন আছে তেমনি বেশ কিছু ফিগার এমনও পাবো যেগুলো সচরাচর ব্যবহার আমাদের চোখে পড়ে না, কিন্তু একটু সেগুলো সম্পর্কে ডিটেল আমরা জেনে রাখবো যাতে কখনো যদি চোখে পড়ে আমরা অ্যাটলিস্ট আইডেন্টিফাই করতে পারি। আমাদের ফার্স্ট ফিগার আজকে ইন্টারোগেশন। ভীষণ ইজি, অন্তত নামটা শুনেই তোমরা বুঝতে পারছো যে এখানে কি বলতে চেয়েছে। Interrogation or eroticus is a question which is raised but the answer to it is implied in its very form. অর্থাৎ ইন্টারোগেশন কি? ইন্টারোগেশন হচ্ছে গিয়ে সেই কবিতা বা সেই গদ্য, তার যে লাইন, সেই লাইনের মধ্যে দিয়ে একটা কোয়েশ্চেন, কবি বা লেখক যিনি আছেন তিনি একটা কোয়েশ্চেন রেইজ করবেন। কোয়েশ্চেনটা রেইজ করবেন ঠিকই, কিন্তু তার আনসারটাও কিন্তু ওই কোয়েশ্চেনের মধ্যেই ইমপ্লাইড, লুকিয়ে থাকবে। ঠিক, এটা চেনার সবচেয়ে ইজি উপায় হচ্ছে সেন্টেন্সের লাস্টে একটা ইন্টারোগেশন মার্ক থাকবে, একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে। ওটা দেখে মোটামুটি আমরা বুঝতে পারি যেটা ইন্টারোগেশনের মধ্যে পড়ছে। Often something is affirmed or denied very strongly under the form of interrogation. তো এই ইন্টারোগেশন, এই ফিগারটা ব্যবহার করার মধ্যে দিয়ে অনেক সময় আমরা কোনো একটা আইডিয়াকে, কোনো একটা ফ্যাক্টকে খুব স্ট্রংলি ডিনাই করতে পারি বা সেটাকে অ্যাকসেপ্ট করতে পারি। A question is put either in the affirmative or in negative. When the question is put in the affirmative, the answer is negative and vice versa. অর্থাৎ প্রশ্নটা যদি অ্যাফার্মেটিভ সেন্সে হয়, হ্যাঁ বোধক সেন্সে হয়, তাহলে আনসারটা অফকোর্স হবে নেগেটিভ। আর উল্টোটাও ঠিক, কোয়েশ্চেনটা যদি নেগেটিভ সেন্সে হয় তাহলে তার আনসারটা হবে অ্যাফার্মেটিভ। একটু এক্সাম্পলগুলো দেখি। ফার্স্ট এক্সাম্পল, ফর হু ক্যান থিঙ্ক সাবমিশন। মিল্টনের বলা লাইন, ফর হু ক্যান থিঙ্ক সাবমিশন। সাবমিশনের কথা, হাল ছেড়ে দেওয়ার কথা কে ভাবতে পারে? প্রশ্নটা শুনেই বুঝতে পারছো আনসারটা হবে কেউ ভাবতে পারে না, নোবডি ক্যান থিঙ্ক। এটা হলো ইন্টারোগেশন। ঠিক, যেখানে কিনা আমরা স্ট্রংলি ডিনাই করছি কেউ ভাবতে পারে না, কিন্তু কিসের মধ্যে দিয়ে? একটা প্রশ্ন করার মধ্যে দিয়ে। দেখো কোয়েশ্চেনটা কিন্তু অ্যাফার্মেটিভ সেন্সে আছে, আনসারটা কিন্তু নেগেটিভ আসলো। নেক্সট, ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। শেলির বলা ভীষণ ভীষণ ফেমাস একটা লাইন। যদি শীত আসে, স্প্রিং কি তাহলে পিছনে থাকতে পারে, পিছিয়ে থাকতে পারে? সে কি আসবে না? অফকোর্স আসবে। উইন্টার যখন আসছে তার পিছে পিছে স্প্রিংও আসবে, স্প্রিংয়ের পিছে পিছে সামারও আসবে, এটাই ন্যাচারাল সাইকেল, তাহলে আসবেই। এটা আমরা স্ট্রংলি অ্যাকসেপ্ট করছি, কিন্তু কিসের মধ্যে দিয়ে? ইন্টারোগেশনের মধ্যে দিয়ে। নেক্সট, হু ইজ হেয়ার সো ভাইল দ্যাট উইল নট লাভ হিজ কান্ট্রি। এখানে এমন কে আছে যে তার দেশকে ভালোবাসে না? তার মানে সবাই ভালোবাসে, তাহলে ভালোবাসে না, কোয়েশ্চেনটা করা হচ্ছে নেগেটিভ সেন্সে, আনসার কিন্তু পজিটিভ। শ্যাল উই হু স্ট্রাক দ্য লায়ন শ্যাল উই পে দ্য উলফ হোমেজ। বলছে আমরা যারা লায়নকে দেখে অস্ট্রাক্ট, না মানে সিংহকে দেখে যারা আমরা মোহিত, তারা কি একটা নেকড়েকে নিজেদের ট্রিবিউট পে করতে পারি? মানে যে ওই স্ট্যান্ডার্ডটা থেকে বিলং করে, যে সিংহকে দেখে অভ্যস্ত, সিংহকে রাজা ভেবে অভ্যস্ত, হঠাৎ করে বনের রাজা যদি নেকড়ে এসে বলে যে আমি বনের রাজা, তাহলে বাকি পশুরা কি মেনে নেবে? তো এটা বাইরনের বলা একটা লাইনটা ডিপ একটা ইনার মিনিং আছে ঠিকই, কিন্তু এখানে আমরা যেটা বুঝতে চাইছি যে আমরা কি মেনে নেব? শ্যাল উই পে দ্য হোমেজ টু দ্য উলফ? উই উইল নেভার পে। তাহলে এটাও আনসারটা কিন্তু নেগেটিভ, কোয়েশ্চেনটা পজিটিভ। হোপফুলি ইন্টারোগেশনটা ক্লিয়ার হলো তোমাদের কাছে। সেকেন্ড ফিগার, এক্সক্লামেশন। অ্যাগেইন নামটা পড়ে বুঝতে পারছো বিস্ময়বোধক কিছু বোঝানো হবে। ইন এক্সক্লামেশন অ্যান এক্সপ্রেশন অফ ইমোশন অর ডিজায়ার introduced generally by an interjection or by the word oh, how, what or the like is made. তাহলে এই ধরনের ওয়ার্ডগুলো ওহ, আহ, অ্যালাস, হাউ, তাই না, সো, এই ধরনের ওয়ার্ডগুলো ইউজ করে যদি কোনো একটা ইমোশন বা কোনো একটা ডিজায়ারকে এক্সপ্রেস করা হয় আর সঙ্গে একটা এক্সক্লামেশন মার্ক থাকবে, তাহলে আমরা চোখ বুঝে বলতে পারি দ্যাট ইজ অ্যান এক্সাম্পল অফ এক্সক্লামেশন। যেমন, ও দ্যাট দোজ লিপস হ্যাড ল্যাঙ্গুয়েজ, লাস্টে দেখো এক্সক্লামেশন মার্ক। ও হোয়াট আ ফল ওয়াজ দেয়ার মাই কান্ট্রিম্যান, শেক্সপিয়ারের বলা একটা লাইন, লাস্টে এক্সক্লামেশন মার্ক। ও লিফট মি অ্যাজ আ ওয়েভ, আ লিফ, আ ক্লাউড, শেলির বলা একটা লাইন, লাস্টে দেখো এক্সক্লামেশন মার্ক। বাট ও হাউ ফলেন, হাউ চেঞ্জড ফ্রম হিম, মিল্টনের বলা।
অ্যাগেইন এক্সক্লামেশন মার্ক, আর প্রত্যেকটা দেখো ওহ, হোয়াট, ও, এই ধরনের ওয়ার্ডগুলো দিয়ে, এই ধরনের ইন্টারজেকশন দিয়ে ইউজ হয়েছে, রাইট? তাহলে এগুলো সব হচ্ছে এক্সক্লামেশনের এক্সাম্পল। ভীষণ ইজি, আশা করি ক্লিয়ার হলো তোমাদের কাছে। আজকের আমাদের থার্ড ফিগার, কিয়াসমাস। In chiasmus, there is an inversion in the order of words or phrases when repeated or subsequently referred to in the same sentences. কিয়াসমাসের ক্ষেত্রে কী হয়, ওয়ার্ডগুলো বা ফ্রেজগুলো কোনো একটা সেন্টেন্সে রিপিটেড হবে, শুধু তার অর্ডারটা চেঞ্জ হয়ে যাবে। সো দেয়ার ইজ অ্যান অর্ডার অফ ওয়ার্ডস অর ফ্রেজেস অ্যান্ড দ্য অর্ডার ইজ রিপিটেড অর সাবসিকুয়েন্টলি রেফার্ড টু ইন দ্য সেম সেন্টেন্স। অর্থাৎ একই বাক্যের মধ্যে হয় সেই ওয়ার্ডগুলোই থাকবে, শুধু রিপিটেড হবে, কিন্তু অর্ডারটা ইনভার্স হবে, অথবা ইনভার্স হবে না, সেম ওয়ার্ডগুলোই থাকবে, কিন্তু কিছুটা গ্যাপে একই সেন্টেন্সে বারবার বলা হবে। The order becomes inverse when repeated or subsequently referred to in the sentence. যেটা বললাম যে অর্ডারটা যখন রিপিট হবে, আইদার সেটা ইনভার্স হবে বা পুনরায় বারবার করে একই বাক্যের মধ্যে মেনশন করা থাকবে। আর এটার উদ্দেশ্য কি, দ্য পারপাস ইজ টু মেক আ স্টেটমেন্ট ইমপ্রেসিভ অ্যান্ড এমফ্যাটিক। একটু জোর দিয়ে একটু ইমপ্রেস করার জন্য যদি বলা হয়, তখন আমরা কিয়াসমাস ইউজ করি। যেমন বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি। সুন্দরী সত্য, সত্যই সুন্দর। কিডসের বলা খুব খুব ফেমাস একটা লাইন, দেখো, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি। বিউটি আগে ছিল, ট্রুথ পরে ছিল, যখন আবার রিপিট হচ্ছে অর্ডারটা চেঞ্জ হয়ে ট্রুথ আগে আসছে, বিউটি পরে আসছে, ঠিক? ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার। শেক্সপিয়ারের বলা, ম্যাকবেথ যারা পড়েছো তারা ভীষণভাবে পরিচিত উইচ ইজ দের এই ডায়লগটার সাথে। এখানেও দেখো ফেয়ার ইজ ফাউল ইনভার্স হয়ে গেল ফাউল ইজ ফেয়ার। ক্যান মেক আ হিভেন অফ হেল, আ হেল অফ হিভেন। মিল্টনের বলা, হিভেন অফ হেল চেঞ্জ হয়ে গেল হেল অফ হিভেন। উই লিভ টু লার্ন অ্যান্ড লার্ন টু লিভ। উই লিভ টু লার্ন, আমরা বাঁচি কোনো কিছু শেখার জন্য, শিখি বাঁচার জন্য। খুব মিনিংফুল লাইন, কিন্তু দেখো লিভ টু লার্ন, লার্ন টু লিভ, আগেইন পুরো অর্ডারটা রিপিট হলো কিন্তু ইনভার্সড হলো। ফর দ্য স্কাই অ্যান্ড দ্য সি অ্যান্ড দ্য সি অ্যান্ড দ্য স্কাই, দেখো আগেইন স্কাই অ্যান্ড দ্য সি, সি অ্যান্ড দ্য স্কাই, রিপিট হলো, অর্ডারটা ইনভার্সড হলো। তাহলে এই ধরনের রিপিটেশন যেখানে অর্ডারটা ইনভার্সড হবে, সেগুলো সব কিয়াসমাসের এক্সাম্পল। Next figure, figure number 4, zeugma. When one verb is connected with two nouns to each of which a separate verb ought to have been supplied, it is known as zeugma. অর্থাৎ দুটো নাউন যখন একটা ভার্ব দিয়ে কানেক্টেড হয়, কিন্তু চাইলে দুটো নাউনের জন্য দুটো আলাদা ভার্ব রাখা যেত, কিন্তু রাখা হয়নি, সেই ধরনের সেন্টেন্সগুলোকে বা সেই লাইনগুলোকে, ফ্রেজগুলোকে বলা হয় জিউগমা। So there must be two nouns. One verb is connected with these two nouns. Each of these nouns requires a separate verb. যদিও দুটো নাউন একটা ভার্ব দিয়ে কানেক্টেড, কিন্তু একটু মন দিয়ে দেখলে বোঝা যায় দুটো নাউনের জন্য দুটো আলাদা ভার্বের দরকার ছিল। Sometimes for the sake of brevity and emphasize, one verb is used. শুধু একটু জোর দিয়ে একটু এমফাসাইজ করে বলার জন্যই একটাই ভার্ব ইউজ করা হচ্ছে for the two nouns, each of which requires a separate verb. যদিও প্রয়োজন ছিল দুটো আলাদা আলাদা ভার্বের, শুধু একটু এমফাসাইজ করার জন্য, একটু জোর দেওয়ার জন্য, একটু এক্সাজারেট করার জন্য এটা ইউজ করা হয়েছে। অ্যান্ড দিস ফিগার ইজ নোন অ্যাজ জিউগমা। যেমন দেখো, দ্য মোমেন্ট অ্যান্ড দ্য ভেসেল পাস্ট। দেখো মোমেন্ট নাউন, ভেসেল নাউন, দুটো নাউনকে একসাথে কানেক্ট করলো কে, পাস্ট ভার্বটা। তাহলে সময়টাও অতিবাহিত হয়ে গেছে, ভেসেল সেই যে জাহাজটা, জলযানটা, সেটাও পাস্ট হয়ে গেছে, মানে সেটাও হয়তো তার যাত্রা কমপ্লিট করে ফেলেছে বা জায়গা ছেড়ে উপকূল ছেড়ে চলে গেছে, এরকম একটা কিছু মিন করা। কিন্তু বেসিক্যালি যেটা নোটিস করার বিষয় সেটা হচ্ছে গিয়ে মোমেন্টও নাউন, ভেসেলও নাউন, কানেক্টেড হয়েছে একটাই ভার্ব দিয়ে। অবলাইজড বাই হাঙ্গার অ্যান্ড রিকোয়েস্ট অফ ফ্রেন্ডস, তাহলে বন্ধুদের রিকোয়েস্ট আর তাদের ক্ষুধা, হাঙ্গার, এটা দ্বারা অবলাইজড, ভার্ব একটাই, নাউন দুটো, হাঙ্গার আর রিকোয়েস্ট। নেক্সট দেখো, would hide her wrong and her revenge, তাহলে তার ভুলগুলো, তার অন্যায়গুলো এবং তার রিভেঞ্জ দুটোকেই হাইড করা হবে, দুটোকেই লুকোনো হবে। তাহলে হাইড একটা ভার্ব, দুটো নাউনকে কানেক্ট করছে, রং আর রিভেঞ্জ। ঠিক, হোপফুলি ক্লিয়ার হলো জিউগমা ব্যাপারটা, যেখানে কিনা
দুটো নাউন একটা ভার্ব দিয়ে কানেক্টেড হবে, যদিও প্রত্যেকটা সেন্টেন্স দেখে বোঝা যাচ্ছে যে ইন্ডিভিজুয়াল নাউনের জন্য ইন্ডিভিজুয়াল ভার্ব দিলে ব্যাপারটা হয়তো আরও ভালো হতো, কিন্তু এখানে কবির উদ্দেশ্য রিদমটাকে মেনটেন করা আর একটু এমফাসাইজ করা। ঠিক আছে, আমাদের ফিফথ ফিগার আজকে হেন্ডিয়াডিস। Two nouns are joined by the conjunction and. One of them gets the force of an adjective and a complex idea which might have been expressed by a noun qualified by an adjective is conveyed. একটু জটিল ব্যাপারটা। কি হবে, দুটো নাউন তারা অ্যান্ড এই কনজাংশন দ্বারা যুক্ত হবে, এই দুটো নাউনের মধ্যে একটা নাউন অ্যাডজেক্টিভের মতন আচরণ করবে আর ওভারঅল ব্যাপারটা একটা কমপ্লেক্স আইডিয়াকে কনভে করবে। ঠিক আছে, একটু আমরা এক্সাম্পল দিয়ে বুঝি, তাহলে আমি আরেকটু ভালো করে এক্সপ্লেন করতে পারবো, তোমাদেরও বুঝতে সুবিধা হবে। দেখো ফার্স্ট এক্সাম্পলটা দেখো, শি ইজ ড্রেসড ইন গোল্ড অ্যান্ড অর্নামেন্টস। দেখো গোল্ড অর্নামেন্টস আলাদা আলাদাভাবে যদি দেখো তাহলে দুটো নাউন, গোল্ড একটা মেটেরিয়ালের নাম, অর্নামেন্ট তো আমরা জানি গোল্ড মেড জুয়েলারিস, জয়েন হয়েছে কনজাংশন অ্যান্ড দিয়ে। ভেরি গুড। এবার দেখো গোল্ড আর অর্নামেন্টস, এখানে গোল্ডটা অর্নামেন্টের অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে না? সেন্টেন্সটা পড়েই বুঝতে পারছি অর্নামেন্টগুলো কিসের তৈরি, গোল্ডের তৈরি, তাহলে নাউন হিসেবে মানে ওয়ার্ডটা অফকোর্স নাউন, কাজ করছে অ্যাডজেক্টিভের। আর এই গোল্ড আর অর্নামেন্ট দুটো একসাথে না বলে তো আমরা গোল্ডেন অর্নামেন্টও বলতে পারতাম। তাহলে গোল্ডেন অর্নামেন্ট এটা একটা কমপ্লেক্স আইডিয়া, অথচ সেটাকে বোঝানোর জন্য দুটো নাউন ব্যবহার করলাম যাদেরকে অ্যান্ড কনজাংশন দিয়ে জুড়লাম, আর তার মধ্যে একটা নাউন কিন্তু আসলে নাউন হলেও কাজ করছে অ্যাডজেক্টিভের মতো। এই যে গোটা ব্যাপারটা, এইটা হচ্ছে হেন্ডিয়াডিস। আরেকটু দেখো, পারফিউম অ্যান্ড ফ্লাওয়ার্স ফেল ইন শাওয়ার্স। দেখো পারফিউম নাউন, ফ্লাওয়ার্স নাউন, জয়েন হয়েছে অ্যান্ড দিয়ে। এখন পারফিউম আর ফ্লাওয়ার দুটো আলাদা আলাদা নাউন হতে পারে, কিন্তু বেসিক্যালি যেটা বোঝাতে চেয়েছে সেটা হচ্ছে পারফিউমড ফ্লাওয়ার, মানে ফুলের যে সুগন্ধ, সুগন্ধি ফুল। তাহলে পারফিউমটা অ্যাডজেক্টিভের মতন আচরণ করছে ফ্লাওয়ার নাউনটার জন্য, তাই না? তাহলে অ্যাডজেক্টিভের মতো আচরণ করছে, আসলে নাউন জয়েন করেছে অ্যান্ড কনজাংশন দিয়ে। এই হলো হেন্ডিয়াডিস। নেক্সট ফিগার লিটোটিস। In litotes, a strong affirmative idea is expressed by the denial or negation of its opposite. অর্থাৎ কোনো একটা স্ট্রং অ্যাফার্মেটিভ আইডিয়া এক্সপ্রেস করা হবে কিন্তু নেগেটিভ সেন্সে। ঠিক, মানে সেন্টেন্সটা দেখতে মনে হবে নেগেটিভ, কিন্তু অ্যাকচুয়ালি কোনো একটা স্ট্রং আইডিয়াকে অ্যাফার্মেটিভলি অ্যাকসেপ্ট করা হচ্ছে। এক্সাম্পল দেখো, নো ন্যারো পাথ হি হ্যাড টু ক্রস। তাকে কোনো সংকীর্ণ পথ অতিক্রম করতে হয়নি। নো ন্যারো, নো ন্যারো নেগেটিভ দেখতে, কিন্তু বেসিক্যালি যেটা বলতে চেয়েছে নো ন্যারো মানে ওয়াইড, পজিটিভ সেন্সটাকেই মিন করলো, কিন্তু আপাতভাবে দেখলে মনে হবে এটা একটা নেগেটিভ স্টেটমেন্ট। নট আনবিকামিং মেন দ্যাট স্ট্রোভ উইথ গডস। নট নেগেটিভ, আনবিকামিং अगेन নেগেটিভ, দুটো মিলে আলটিমেটলি যেটা বলতে চেয়েছে সেটা হচ্ছে কি বিকামিং। তাহলে বিকামিং মেন দ্যাট স্ট্রোভ উইথ গডস, এমন মানুষ হব আমরা যারা একসময় ঈশ্বরের সাথে লড়াই করেছি। তাহলে দেখতে নেগেটিভ, স্ট্রংলি নেগেটিভ, কিন্তু কনভে করছে যে আইডিয়াটা সেটা কিন্তু স্ট্রংলি পজিটিভ। দিস ইজ নো জয়াস ম্যাটার। এটা কোনো আনন্দের খবর নয়, তার মানে এটা একটা দুঃখের খবর। তাহলে দুঃখের খবর, এটা তো একটা পজিটিভ স্টেটমেন্ট, অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট, কিন্তু যখন আমরা মিন করছি তখন আমরা নেগেটিভ ওয়েতে মিন করছি, একটা স্ট্রং ডিনায়াল শো করছি, আলটিমেটলি একটা অ্যাফার্মেটিভ আইডিয়া কনভে করছি। দিস ইজ কল্ড লিটোটিস। নেক্সট ফিগার হাইপারবেটন। হাইপারবেটন ইংলিশ লিটারেচারে আরও একটা নামে পরিচিত, সেটা হচ্ছে ইনভার্সন। ইনভার্সন ওয়ার্ডটা দেখেই বুঝতে পারছো, অর্থাৎ কোনো কিছু ইনভার্সড হবে, তার নর্মাল রেগুলার যে অর্ডার সেই অর্ডারে সে থাকবে না। তাহলে ইন হাইপারবেটন there is an inversion of the regular grammatical order of words, অর্থাৎ সাধারণভাবে যে অর্ডারে থাকে সেন্টেন্স, সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, এবার সে অবজেক্টের পরে আবার কমপ্লিমেন্ট চাইলে থাকতেও পারে, নাও থাকতে পারে, এই অর্ডারটা মেনটেন করবে না। ঠিক আছে, সাবজেক্টের জায়গায় ভার্ব আসবে, ভার্বের জায়গায় অবজেক্ট আসবে, এরকম হতে পারে, এটাকে বলা হয় হাইপারবেটন বা ইনভার্সন। ঠিক, পারপাস কি? দ্য পারপাস ইজ টু এমফেসাইজ, জোর দিয়ে খুব কি বলবো হাইপারবোলিক্যালি এক্সপ্রেস করা, তার জন্য হাইপারবেটন ইউজ করা হয়। দেখো মোস্ট ব্লেমলেস ইজ হি।
বেসিক্যালি হওয়া উচিত ছিল হি ইজ দ্য মোস্ট ব্লেমলেস, কিন্তু তাকে মানে তার যে নিষ্পাপ সত্তাটা সেটাকে আরও একটু জোর দিয়ে বলার জন্য অর্ডারটাকে চেঞ্জ করা হলো, তাই না? মোস্ট ব্লেমলেস ইজ হি, অর্ডার চেঞ্জ হলো। নেক্সট দেখো, মাচ হ্যাভ আই ট্রাভেলড ইন দ্য রিয়েলমস অফ গোল্ড, উল্টোটা হওয়া উচিত ছিল আই হ্যাভ ট্রাভেলড মাচ ইন দ্য রিয়েলমস অফ গোল্ড, কিন্তু চেঞ্জ করা হলো, ইনভার্স করা হলো। জাস্ট আর দ্য ওয়েজ অফ গড, আউট অফ সাফারিং কামস সাকসেস। প্রত্যেকটা দেখো এমফাসাইজ করা হচ্ছে কিছু একটা মিনিং, কোনো একটা কিছুকে খুব জোর দিয়ে বলার চেষ্টা করা হচ্ছে, আর সেই জোর দিয়ে বোঝানোর জন্য, স্ট্রংলি এক্সপ্রেস করার জন্য গ্রামাটিক্যাল অর্ডারটাকে রিভার্স করে দেওয়া হচ্ছে। এগুলো সব হলো হাইপারবেটন বা ইনভার্সনের এক্সাম্পল। নেক্সট কামস প্যালিলোজিয়া. In this figure, there is the simple reiteration of same word or words in a line or sentence. একটা লাইন বা একটা কোনো সেন্টেন্সের মধ্যে কোনো একটা ওয়ার্ড বা একগুচ্ছ ওয়ার্ড সেটা বারবার রিপিটেড হবে, দ্যাট ইজ কল্ড প্যালিলোজিয়া। ঠিক আছে, এক্সাম্পল দেখো, ও আর্থ ও আর্থ ও আর্থ হিয়ার দ্য ভয়েস অফ দ্য ডেড। কিডসের বলার একটা লাইন, ও আর্থ ও আর্থ ও আর্থ, দুটো শব্দ বারবার বারবার রিপিট হচ্ছে, দিস ইজ কল্ড প্যালিলোজিয়া। ভীষণ সিম্পল একটা রেটরিক, সো ভেরিয়াস, সো বিউটিফুল, সো নিউ, দেখো বারবার রিপিট হয়েছে, সো সো সো। এইরকম